অধ্যায় 439 উদার রাজপুত্র। চোখের সামনের দৃশ্যটা ক্লাইন মোরেত্তিকে সেই রোমান্টিক গল্পের কথা মনে করিয়ে দিল যেটা তালিম ডুমেন্ট তাকে বলেছিল। তার অভিজাত বন্ধু একজন কমনর ওম্যানের প্রেমে পড়েছিল এবং তাকে বিয়ে করার জন্য জেদ ধরেছিল। তবে অভিজাতদের একদম উঁচু মহলে থাকার কারণে এই বিয়েটা পুরোপুরি নিষিদ্ধ ছিল। তালিম এই বিষয়টা নিয়ে খুব বিরক্ত ছিল, আর সে একজন খুনি ভাড়া করার কথাও ভেবেছিল। কিন্তু শেষমেশ সে ওই মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তার বন্ধুকে ছেড়ে যেতে রাজি করাল। এই গল্পের প্রধান চরিত্র কি অ্যাডেসাক অগাস্টাস হতে পারে? সব দিক থেকে পরিস্থিতি একদম মিলে যাচ্ছে। একজন রাজপুত্র হিসেবে এই যুগে একজন সাধারণ মেয়েকে বিয়ে করা প্রায় রাষ্ট্রদ্রোহিতার সমান। লোয়েন রাজ্য প্রতিষ্ঠার পর থেকে অগাস্টাস পরিবারের সরাসরি বংশধরের স্ত্রী কেবল একজন অভিজাত ঘরের মেয়েই হতে পারত। আমি এইমাত্র যা শুনলাম, অ্যাডেসাক কি সেই কমনর ওম্যানকে ফিরিয়ে এনেছে, আর সে কি তাকে শাস্তিস্বরূপ বন্দী করেও রেখেছে? সত্যিকারের ভালোবাসা। এক মুহূর্তের মধ্যে একজন অত্যাচারী রাজপুত্র আর একটা অসহায় দুর্বল সাদা ফুলের গল্প ক্লাইনের মাথায় তৈরি হয়ে গেল। সে দূরের দিকে তাকাল আর শীতের মাঝমাঝির দৃশ্যটা উপভোগ করতে লাগল। এটা আসলে দেখতে ওরকম না? যখন বসন্ত আসবে আর ঘাস গজাবে, তখন তুমি এখানে সবচেয়ে ভালো মানের একটা গল্ফ কোর্স দেখতে পাবে। রাজপুত্র অ্যাডেসাক পরিচারিকাকে চলে যেতে বলল, তার চাবুকটা তুলল আর চারদিকে ইশারা করে দেখাল। গল্ফ? ক্লাইন জিজ্ঞেস করল, যদিও সে তার নিজের প্রশ্নের উত্তরটা জানত। রাজপুত্র অ্যাডেসাক তার পাহারাদার আর সহচরদের দূরে সরে যাওয়ার ইশারা করল, আর শুধু বয়স্ক বাটলার আর ক্লাইন তার পাশে পাশে হাঁটতে লাগল। সে সেই নির্জন প্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে একটু হাসল আর বলল, হ্যাঁ, গল্ফ। এটা সত্যিই একটা অভিজাত খেলা, যেখানে বেশিরভাগ পত্রিকা আর ম্যাগাজিনের মালিকদেরও ঢোকা খুব কঠিন। যদিও আমি রোজেল গুস্তাভকে পছন্দ করি না, তবু আমাকে স্বীকার করতে হবে যে তার কল্পনার মতো আইডিয়াগুলো আমাদের অনেক মজার একটা জগৎ দিয়েছে। যদি তুমি তালিমের মৃত্যুর আসল সত্যিটা বের করতে পারো, তাহলে এই জায়গাটা তোমার জন্য সবসময় খোলা থাকবে। এটা আসলেই রোজেল ছিল। ক্লাইন হালকা করে একটা নিঃশ্বাস ফেলল। ক্লাইন কোনো জবাব দিচ্ছে না দেখে রাজপুত্র অ্যাডেসাক আবার আক্ষেপ করে বলতে শুরু করল, সব দিক থেকেই রোজেলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু অনুভূতির ব্যাপারে তার মনোভাব আমাকে বিরক্ত করে। অবশ্যই এটা বেশিরভাগ ইন্টিস অভিজাতদের সাধারণ স্বভাব আর স্টাইল, আর এটাই তাদের জীবনে বিলাসিতা আর ব্যভিচারের প্রতি মোহ তৈরি করে। সামনে ধীরগতির স্রোতের দিকে তাকিয়ে অ্যাডেসাক তার বয়সের চেয়েও বেশি পরিণত সুরে বলল, ৯৯% মানুষ রোজেলের মতো জিনিয়াস নয়। সফল হতে আর কোনো বড় কিছু তৈরি করতে হলে একজনকে আগে বুঝতে হবে সে আসলে কি চায়, আর সেটার জন্য তাকে যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে, আর কখনো পিছু না হটে সবটুকু পথ পার করতে হবে। এই কথা বলতে বলতে তার গলাটা একটু ধীর হয়ে গেল। সে নিজের মনেই হাসল আর বলল, এই বছরের আগে পর্যন্ত আমি সবসময় ভাবতাম যে আমি আর্ল হোলের মেয়েকে খুব পছন্দ করি। তার একদম নিখুঁত রূপ আছে, সুন্দর স্বভাব, অনেক ধনসম্পদ, একটা নামকরা পরিবার আর একজন খুব শক্তিশালী বাবা আছে। সে এমন একজন যার মধ্যে কোনো রাজপুত্রই কোনো খুঁত ধরতে পারবে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে এমন কিছুর প্রতি আকৃষ্ট যেটা আমি স্বপ্নেও পেতে চাই। সেটা হলো একটা অন্যরকম মেজাজ আর অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া একটা গভীর আত্মা। আমি বলছি না যে মিস অড্রে হোলের মেজাজের অভাব আছে, কিন্তু সেটা এমন কিছু ছিল না যা আমি চাই, প্রশংসা করি বা পছন্দ করি। ইয়োর হাইনেস, তোমার সুর, মনোভাব আর চেহারা এখন প্রায় তালিমের মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তের মতোই লাগছে। আমার সামনে হঠাৎ করে মরে যেও না। এমনকি আমি যদি তাশক এক নদীতেও ঝাঁপ দিই, তবুও আমার নির্দোষ প্রমাণ করার কোনো উপায় থাকবে না। তাছাড়া এসব কথা বেশি শুনলে আমাকে চুপ করিয়ে দেওয়াটা আরও সহজ হয়ে যায়। তুমি কি আমাকে তোমার রথের সাথে বাঁধতে চাও? ক্লাইন অদ্ভুত কোনো কারণে একটু ভয় পেয়ে গেল। সে গলা পরিষ্কার করল আর নিজেই বিষয় পাল্টানোর উদ্যোগ নিল। ইয়োর হাইনেস, তোমার যে মর্যাদা আর পরিচয়, তাতে তোমার নিশ্চিতভাবেই কোনো অধস্তন কর্মচারীর অভাব হবে না। তোমার হয়ে তালিমের মৃত্যুর তদন্ত করতে রাজি হবে এমন অনেকেই আছে, তাহলে তোমার আমাকে কেন দরকার? অ্যাডেসাক মাথা নাড়াল আর একটু হাসল। একজন রাজপুত্র হিসেবে আমার যতটা ক্ষমতা আছে, আমার স্বাধীনতা ঠিক ততটাই কম। এমন অনেক কিছু আছে যা আমি আমার আশেপাশের মানুষদের দিয়ে করাতে পারি না, কারণ আমার দিকে অনেক চোখ সবসময় তাকিয়ে থাকে। তুমি মগজওয়ালা একজন দুর্দান্ত গোয়েন্দা, আর তালিমের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল। তুমি সেই সময় ওখানে ছিলে, তাই আমার মনে হয় না যে তোমার চেয়ে উপযুক্ত আর কেউ আছে। চিন্তা করো না, যদি সত্যি কোনো সমস্যা হয়, তাহলে আমি অবশ্যই তোমার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব। বাথরুমে রাখা টয়লেট পেপারের মতো এই রকম একটা প্রতিশ্রুতি। ক্লাইন মনে মনে ব্যঙ্গ না করে পারল না। রাজপুত্র অ্যাডেসাক যেহেতু এত কথাই বলে ফেলেছে, ক্লাইন বুঝতে পারল যে সে যদি আবার না করে, তাহলে তার এই রেড রোজ ম্যানর ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, সত্যি বলতে তালিমের মৃত্যু নিয়ে আমিও তোমার মতোই রেগে আছি, কিন্তু বাস্তব আমাকে শান্ত করে রেখেছে।
অ্যাডেসাক হাসল। আমি তোমার জন্য কি করতে পারি? তালিমের চুল অথবা তার রক্তমাংস, আর সাথে এমন কিছু যা সে সবসময় নিজের সাথে রাখত। ক্লাইন অনুরোধটা করল, ঠিক আছে, তাহলে আমি এগুলো তোমার বাড়িতে পাঠিয়ে দেব। অ্যাডেসাক সাথে সাথেই রাজি হয়ে গেল, আর তারপর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, শুধু এইটুকুই? ক্লাইন আর কোনো ভনিতা করল না। প্রাথমিক কোনো সূত্র পেলেই আমি বুঝতে পারব আমার কি ধরনের সাহায্য দরকার। ইয়োর হাইনেস, সবচেয়ে ভালো হয় যদি তুমি আমাকে তোমার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা বাতলে দাও। একজন প্রাইভেট গোয়েন্দা যদি ঘন ঘন এই ম্যানরে আসে, তাহলে সেটা নিশ্চিতভাবেই সন্দেহের সৃষ্টি করবে। অ্যাডেসাক মাথা নাড়াল আর এমনভাবে বলল যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল, আমি কাউকে দিয়ে গোপনে তোমার পাশের বাড়িটা 13 মিন্স্ক স্ট্রিট ভাড়া নেওয়াব। যখন তোমার যোগাযোগ করার দরকার হবে, তোমার প্রতিবেশীকে দেখা করার কথা জানিয়ে একটা চিঠি লিখে মেইল বক্সে ফেলে দিও। আর পুরস্কারের ব্যাপারে তোমার জানা উচিত যে আমি কৃপণ মানুষ নই, এমনকি এটা যদি ব্যর্থও হয়। যতক্ষণ তুমি সাহায্য করবে আর ঝুঁকি নেবে, তুমি তোমার প্রাপ্য আয় পেয়ে যাবে। আর যদি তুমি সত্যিই আসল সত্যিটা বের করতে পারো, তাহলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তোমার অবসরের জন্য যথেষ্ট হবে। এই রাজপুত্র সত্যিই খুব দ্রুত আর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করে। অবসর, তার মানে সেটা অন্তত 3000 পাউন্ড হবে। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, তালিমের আত্মা ঝড় আর বিদ্যুতের রাজ্যে শান্তিতে থাকুক। সে মাথা নোয়াল। অ্যাডেসাক হালকা করে মাথা নাড়াল আর তার বয়স্ক বাটলারকে নির্দেশ দিল, গোয়েন্দা ক্লাইনকে বাইরে নিয়ে যাও আর মিন্স্ক স্ট্রিটে ফেরত পাঠাও। তুমি আমাকে দুপুরের খাবারের জন্য রেখে দিচ্ছ না কেন? তুমি কি তোমার অতিথির সাথে একটু বেশি অহংকারী আচরণ করছ না? অবশ্যই, এটা সম্ভবত দুপুর হতে এখনও অনেক দেরি আছে বলেই হচ্ছে। ক্লাইন মনে মনে তাকে খোঁচা দিল। সে বয়স্ক বাটলারের পিছন পিছন ম্যানরের প্রবেশপথ পর্যন্ত গেল আর তার বন্দুকের খাপ, রিভলভার আর বুলেটগুলো ফেরত নিল। 15 মিন্স্ক স্ট্রিটে ক্লাইন তার ঘরের জানালার কাছে দাঁড়াল আর রাজকীয় প্রতীক আঁকা গাড়িটাকে চলে যেতে দেখল। শার্লক যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যদি তদন্ত সত্যিই গভীরে যায়। কে জানে, হয়তো এই মুহূর্তেও কেউ আমার দিকে নজর রাখছে। আপাতত না, কারণ আমি তো এখনও কোনো চাল চালিনি। ক্লাইন ভ্রু কুঁচকাল আর চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে সে ফেসলেস হিসেবে এগোতে প্রচণ্ড আগ্রহী হয়ে উঠল। আমন পরিবারের সমাধির ব্যাপারে মেশিনারি হাইভ মাইন্ডের খোঁজাখুঁজির জন্য বসে থাকার মতো সময় আমার নেই। আমাকে অন্যান্য মাধ্যম দিয়ে হিউম্যান স্কিন শ্যাডো বৈশিষ্ট্যটা কেনার চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কেউ জানে না মেশিনারি হাইভ মাইন্ডের প্রস্তুতি নিতে কতদিন সময় লাগবে। যদি এটা 1 মাস বা এমনকি অর্ধেক বছর পার হয়ে যায়, সেটা অসম্ভব কিছু না। তারা হয়তো প্রথমেই প্রবেশপথ পাহারা দেওয়ার জন্য মানুষ পাঠাবে আর আস্তে আস্তে প্রয়োজনীয় তথ্য জোগাড় করবে যাতে কোনো কিছুতেই ভুল না হয়। এটা খারাপ কোনো কৌশল নয়, কিন্তু এত সময় ধরে অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। ক্লাইনের মাথায় এই চিন্তাগুলো ঘুরপাক খেতে খেতেই সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। দুপুর 2:45 সে তার খবরের কাগজটা নিয়ে বাথরুমে ঢুকল আর এই সপ্তাহের ট্যাট গ্যাদারিংয়ের জন্য জোরকদমে প্রস্তুতি নিতে শুরু করল। ঠিক বিকেল 3টে একটা গাঢ় লাল রঙের মায়াবী আলো জ্বলে উঠতেই অড্রে হল বেশ ভালো মেজাজে চারদিকে তাকাল। গতরাতে সে অবশেষে সিকোয়েন্স 7 সাইকিয়াট্রিস্ট পোষণের ফর্মুলাটা পেয়েছিল, যেটা স্বপ্ন সে এতদিন ধরে দেখছিল। তার মনের মধ্যে এখনও উত্তেজনা, অস্থিরতা আর শান্তির একটা মিশ্রণ কাজ করছিল। তাছাড়া সাইকোলজি অ্যালকেমিস্টস তাকে সাথে সাথেই কোনো অবদান রাখতে বলেনি, তারা বলেছিল যে এটা তাকে আগাম দেওয়া হল। মিস অড্রের চমৎকারভাবে শোধ করে দেওয়ার ক্ষমতার ওপর তাদের পূর্ণ আস্থা ছিল। কোনো নতুন সদস্য নেই। অড্রে উঠে দাঁড়াল আর লম্বা ব্রোঞ্জের টেবিলের একদম শেষ প্রান্তে তাকাল। সে তার স্কার্টের কোনাটা তুলে ধরল আর মাথা নোয়াল। শুভ বিকেল মিস্টার ফুল টিল্ডে, শুভ বিকেল। তার হালকা আর হাসিখুশি গলার আওয়াজ কুয়াশার ওপরের সেই একটানা নীরবতা ভেঙে দিল, আর ক্লাইন, যে একটু হতাশ হয়েছিল, সে কিছুক্ষণের জন্য বাইরের জগতের সব ঝামেলা থেকে মুক্তি পেল। সে হালকা করে মাথা নাড়াল আর সদস্যদের শুভেচ্ছার জবাব দিল। যখন সে আবার বসল, অড্রে বাকি সদস্যদের দিকে তাকাল আর আগের পর্যবেক্ষণের সাথে মিলিয়ে একটা দারুণ দৃশ্য তৈরি করল। মাথা নোয়ানোর সময় মিস্টার হ্যাংডম্যান নীরবে মিস্টার ফুলকে একটা চাপা কৌতূহল নিয়ে মেপে নিল। তারপর সে মিস্টার ওয়ার্ল্ডের দিকে কিছু একটা পাওয়ার আশায় তাকাল। অন্য কথায়, চার্চ অফ স্টর্মসের সাথে তার একটা গভীর সম্পর্ক থাকার কারণে সে ডিউক নেগানের হত্যার বিস্তারিত জানে, আর হিরো ব্যান্ডিট কালো সম্রাটের আবির্ভাবের ব্যাপারেও তার ধারণা আছে। তার এই ঘটনার পিছনের আসল সত্যিটা খুঁজে বের করার ইচ্ছা আছে। মনে হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড তাকে যে ওয়্যারউলফ বিয়ান্ডার বৈশিষ্ট্যটা বিক্রি করার দায়িত্ব দিয়েছিল, সেটার একটা সুরাহা হয়েছে, আর সে হয়তো হিউম্যান স্কিন্ড শ্যাডো বৈশিষ্ট্য অথবা ডিপসি নাগার চুলও খুঁজে পেয়েছে। দাসানের আবেগগুলো খুব স্থির আর শান্ত। তার মানে সে বিশ্বাস করে যে সিটি অফ সিলভার তার ওপর থেকে নজরদারি তুলে নিয়েছে। সে কিসের ওপর ভিত্তি করে এই ধারণা করল?
তাকে কি আবার সেই তথাকথিত অনুসন্ধান দলে পাঠিয়ে দেওয়া হয়েছে? ফোর্সওয়াল নিজেকে রিল্যাক্সড মনে করলেও একটু মনমরা হয়ে আছে। সে আব্রাহাম পরিবারের সদস্যের পরীক্ষায় পাশ করে তার ছাত্রী হয়েছে ঠিকই, কিন্তু সে কি এমন কিছু মেনে নিতে বাধ্য হয়েছে যেটা তার জন্য ক্ষতিকর? মিস্টার ওয়ার্ল্ড আগের মতোই একদম শীতল আর গভীর। হয়তো যখন আমি সিকোয়েন্স 7 বা 6-এ পৌঁছাব, তখন আমি তার আবেগের পরিবর্তন আর চিন্তাগুলো বুঝতে পারব। যাই হোক, মিস্টার ফুল এখনও আগের মতোই রহস্যময়, শক্তিশালী আর অসীম। অড্রের মাথায় একসাথে অনেকগুলো চিন্তা খেলে গেল। সে ধূসর কুয়াশায় ঢাকা অবয়বটার দিকে তাকালো আর বলল, সম্মানীয় মিস্টার ফুল, আমি রোজেলের ডায়েরির নতুন 3টে পাতা জোগাড় করেছি। এটা সেই কপি ছিল যেটা সে সাইকোলজি অ্যালকেমিস্টসের কাছে চেয়েছিল। তবে যেহেতু সে গত রাতেই শুধু এটার কথা বলেছিল, তাই এসকালান্তে ওসে লেখা এত অল্প নোটিশে তাকে শুধু 3টে পাতা দেওয়ারই সময় পেয়েছিল। তুমি কি ধরনের পুরস্কার চাও? ক্লাইন হাসি মুখে জিজ্ঞেস করল। অড্রে খুব আন্তরিকভাবে উত্তর দিল, তুমি কি এটাকে আমার আগের প্রশ্নের উত্তর দেওয়ার পুরস্কার হিসেবে ধরে নিতে পারো? এই কথা বলার সময় তার নিজের মধ্যে নিজেকে জাহির করার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মিস্টার হ্যাংডম্যান আর তোমরা বাকিরা এখনও টোয়ালাইট হার্মিট অর্ডারের অস্তিত্বের কথাই জানো না। উফ, কি ঈর্ষণীয় ব্যাপার। আমি ভাবছি মিস জাস্টিস একান্তে কোনো সমস্যার জন্য দিক নির্দেশনা চেয়েছিল। আমি ফিরে গিয়ে স্যারকে চিঠি লিখব আর জিজ্ঞেস করব যে তার কাছে রোজেলের ডায়েরি আছে কিনা। না, বাইরের দুনিয়ার জন্য নোটবুক। ফোর্সের মধ্যে সাথে সাথেই একটা তীব্র ইচ্ছা আর অনুপ্রেরণা তৈরি হল। মিস্টার হ্যাংডম্যানের সন্দেহজনক দৃষ্টির নিচে ক্লাইন কোনো পরোয়া না করেই মাথা নাড়াল। অবশ্যই। অড্রে দ্রুত কালচে হলুদ রঙের ডায়েরির 3টে পাতা বের করল আর মিস্টার ফুলের দিকে এগিয়ে দিল। ক্লাইন সেগুলো নিল আর পড়তে শুরু করল। প্রথম পাতায় লেখা ছিল, 13ই জানুয়ারি মিস্টার ডোরের সাথে যোগাযোগটা স্থির হল। এটা একটা চীনা প্রবাদ, যার মানে হল হলুদ নদীতে ঝাঁপ দেওয়া।